Good evening everyone. Welcome to Conceptual Physics Study Center. আমি মনোজ স্যার রয়েছি তোমাদের সাথে আর আজ আমরা পড়ব সরণ এবং দূরত্ব। সরণ এবং দূরত্ব শুরু করার আগে প্রথমেই যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বস্তুর গতির প্রকারভেদ এবং তার আগে বলবো যে বস্তু কণা বা পার্টিকেল বলতে কী বোঝায়। তো চলো শুরু করি যে একটা বস্তু কণা বা পার্টিকেল বলতে কী বোঝায়। তো ফিজিক্সে বস্তু কণা বা শুধু কণা বলে একটা কনসেপ্ট রয়েছে যেটাকে বলা হয় পার্টিকেল। তো সব সময় কোনো একটা গতি বোঝানোর জন্য আমরা বস্তু কণা কথাটা ব্যবহার করব। যে একটা বস্তু কণা এই দূরত্ব গেছে বা একটা বস্তু কণা এত বেগে গতিশীল বা একটা বস্তু কণার এত পরিমাণ ত্বরণ রয়েছে। এই যে বস্তু কণা বলছি, তো বস্তু কণা বলতে ঠিক বোঝায় কি? দেখো, বস্তু কণা বলতে বোঝায় এমন একটা বস্তু যে বস্তুর আকার আয়তন বস্তুটা যে পরিমাণ গতিতে যাচ্ছে, মানে যে দূরত্ব ও যাচ্ছে সেই দূরত্বের তুলনায় যখন খুবই নগণ্য হয় তখন তাকে বলা হয় বস্তু কণা বা পার্টিকেল। একটা সহজ উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি। যে মনে করো এখানে রয়েছে একটা ব্রিজ। তো এই হচ্ছে আমার ব্রিজ, এখানে এটা হলো ব্রিজ। এখন একটা ট্রেন যদি এই ব্রিজটাকে অতিক্রম করে, ধরো এখানে একটা ট্রেন আছে, ট্রেনটা যাচ্ছে, তো এই হচ্ছে আমার ট্রেন, এই হলো ট্রেন। ট্রেনটার দৈর্ঘ্য বলা আছে ধরে নাও 20 মিটার। তো 20 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন আর ব্রিজটার দৈর্ঘ্য ধরে নাও 50 মিটার। 50 মিটারের একটা ব্রিজকে অতিক্রম করবে। এখানে দেখো 20 মিটারের ট্রেনটার দৈর্ঘ্য আর 50 মিটার ব্রিজটার দৈর্ঘ্য, এখানে কিন্তু এটা বলতে পারবো না যে ব্রিজটা ট্রেনের তুলনায় অনেক লম্বা। এক্ষেত্রে যদি ট্রেনটার গতিবেগ দেওয়া থাকে, ধরো গতিবেগ দেওয়া আছে 70 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে প্রশ্ন হবে যে এই ট্রেনটার এই ব্রিজটাকে অতিক্রম করতে কত সময় লাগবে। এই ধরনের অঙ্ক তোমরা ক্লাস 10-এ করেছো ম্যাথমেটিক্স, মানে গণিত বইয়ে। এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাদের কি করতে হবে না, ট্রেনটা যখন জাস্ট এখানে ঢুকছে, তখন থেকে ট্রেনটার লাস্ট প্রান্তটা যখন এখান থেকে বেরোবে সেই সময় পর্যন্ত দেখতে হবে ট্রেনটা কতটা দূরত্ব অতিক্রম করছে। তো ট্রেনটা যখন ঢুকছে এই অংশটা এখান থেকে এত দূর পৌঁছাবে, তখন বলবো ট্রেনটা ব্রিজটাকে অতিক্রম করেছে। তাহলে ট্রেনটা ঢুকলো, এখানে টাইম কাউন্ট শুরু হলো, ট্রেনটা যাচ্ছে, যেতে যেতে যখন লাস্ট প্রান্তটা বেরিয়ে যাবে তখন শেষ হবে। অর্থাৎ ট্রেনের যে এই মাথাটা ঢোকা থেকে বেরোনো পর্যন্ত মোট যে দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বটা হবে ট্রেনের দৈর্ঘ্য মানে 20 মিটার যুক্ত ব্রিজের দৈর্ঘ্য 50 মিটার সমান হবে 70 মিটার। অর্থাৎ ট্রেনটাকে 70 মিটার অতিক্রম করতে হবে। তো এক্ষেত্রে যে ট্রেনটার দৈর্ঘ্য 20 মিটার, এটাকে আমরা উপেক্ষা করতে পারবো না। তার জন্য এক্ষেত্রে আমরা ট্রেনটাকে একটা বস্তু কণা ধরতে পারবো না, এটা বস্তু কণা নয়। এবার তাহলে ট্রেনকে আমরা বস্তু কণা কখন ধরবো? ধরো ট্রেনটা একটা বহু দূর রাস্তা যাচ্ছে। তো ধরে নিচ্ছে ট্রেনটা যে দূরত্ব অতিক্রম করে, এখানে একটা স্টেশন আছে, স্টেশনের নাম হচ্ছে বি, আর এটা হচ্ছে ট্রেনটার লাস্ট স্টেশন, সেটা হচ্ছে এ এবং বি। এবং ট্রেনটা এই স্টেশন থেকে এই স্টেশন যায়, দুটো স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 1000 কিলোমিটার। এখন যদি 1000 কিলোমিটারকে মিটারে লিখি, এটা হয়ে যাবে 1000 এত মিটার। কত মিটার হচ্ছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 10 লক্ষ মিটার ট্রেনটা অতিক্রম করছে। এবার মনে করো ট্রেনটার দৈর্ঘ্য দেওয়া আছে 20 মিটার। তো ট্রেনটার দৈর্ঘ্য মাত্র 20 মিটার, মানে ছোট্ট এইটুকু অংশ, এটা হচ্ছে
20 মিটার ট্রেনের দৈর্ঘ্য। এবার যদি প্রশ্ন করা হয় যে ট্রেনটার একটা গতি দিয়ে দিল, গতিবেগ ধরো 100 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে ট্রেনটা এইখান থেকে এইখানে যেতে সময় কত লাগবে? না 1 ঘন্টায় যায় 100 কিলোমিটার, 100 কিলোমিটার মানে হচ্ছে 100 ইন্টু 000 মিটার, তাহলে এই রাস্তা যেতে 10 ঘন্টা সময় লাগবে। সো এক্ষেত্রে আমরা কিন্তু ট্রেনের যে নিজস্ব 20 মিটার দৈর্ঘ্য এটাকে কাউন্ট করার দরকার নেই, কারণ এটা এর তুলনায় খুবই নগণ্য। এক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই ট্রেনটা হচ্ছে একটা বস্তু কণা। তাহলে বোঝা গেল বস্তু কণা আর বস্তুর মধ্যে কি পার্থক্য। বস্তু কণা বলতে বোঝায় যে যখন কোনো একটা বস্তুর দৈর্ঘ্য যে রাস্তা অতিক্রম করছে তার তুলনায় নগণ্য হবে, তখন তাকে বলা হবে বস্তু কণা। আর বস্তু কখন বলা হবে? না বস্তু কণা নয়, মানে বস্তু বলা হবে যখন ট্রেনটা যে দূরত্ব অতিক্রম করছে তার তুলনায় ট্রেনটার দৈর্ঘ্য নগণ্য নয়, তখন তাকে বলা হবে বস্তু। এটা যদি বোঝা গিয়ে থাকে তাহলে চলো এবার পরের জিনিস দেখে নিই, সেটা হচ্ছে যে গতি আমাদের কয় প্রকার। তো যেমনটা এখানে লেখা আছে, চলন গতি, ঘূর্ণন গতি এবং মিশ্র গতি। মিশ্র গতি আর কিছুই না, চলন এবং ঘূর্ণন একসাথে। এখন কোনো একটা বস্তু চলন গতি বলতে কি বোঝায়? এই হচ্ছে ধরো পেনটা, এই পেনটাকে আমি এখানে রেখেছি। চলন গতি মানে হচ্ছে ট্রেন, এই পেনটা যখন এইভাবে যাবে, অর্থাৎ একটা বস্তু যখন একটা সরল রেখা বরাবর চলবে তখন তার গতিকে আমরা বলবো চলন গতি। চলন গতিতে একটা বস্তু ধরো এখানে আছে, এই হচ্ছে একটা বস্তু, এই বস্তুটা যখন এখান থেকে এখানে যাবে তখন বস্তুটা থাকবে এরকম, আবার যখন এখানে যাবে তখন বস্তুটা থাকবে এরকম। এখন একটা বস্তু চলন গতিতে আছে বোঝার সবথেকে ভালো উপায় হচ্ছে যে বস্তুর মধ্যে আমি দুটো বিন্দু ধরে নেব। ধরো বস্তুতে এই হচ্ছে একটা বিন্দু আর এই হচ্ছে আরেকটা বিন্দু। এই বিন্দুটা এখানে, এটা এখানে হচ্ছে এটা, এখানে হচ্ছে এই বিন্দুটা, এখানে হচ্ছে এই বিন্দুটা। তাহলে এবার যদি বিন্দুগুলোকে আমরা যুক্ত করি, ওপরের বিন্দুগুলোকে যুক্ত করলে আমরা কি পাবো? একটা সরল রেখা। নিচের বিন্দুগুলোকে যুক্ত করলে আবার পাবো একটা সরল রেখা। তো যখনই এই বস্তুর উপর বিভিন্ন বিন্দুগুলোকে যুক্ত করব আমরা কি পাবো? আমরা সরল রেখা পাবো। তখন বস্তুর গতিকে বলা হচ্ছে এই চলন গতি। এবার তাহলে ঘূর্ণন গতি বলতে কি বোঝায়? না ঘূর্ণন গতি হচ্ছে এই হচ্ছে বস্তুটা যখন এইভাবে ঘুরবে এটাকে বলা হয় বস্তুর ঘূর্ণন গতি। যেমন ফ্যানের গতি হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতিতে কি হয়? এই একটা বস্তু যদি শুরুতে এইভাবে থাকে তো একটা বিন্দুকে সাপেক্ষে ও কিন্তু পরবর্তী ক্ষেত্রে ওর অবস্থানটা হয়ে যাবে এরকম এরকম, তারপর অবস্থান হয়ে যাবে এরকম, মানে ওর গতিটা হচ্ছে ঘূর্ণন, এইভাবে ও ঘুরতে থাকছে। এটাকে বলা হয় বস্তুর ঘূর্ণন গতি। ঘূর্ণন গতির ক্ষেত্রে যদি আমরা কিছু বিন্দু নিই, এই বিন্দুটা ধরো, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, একই বস্তুর উপর এটা ভিন্ন ভিন্ন অবস্থান। আচ্ছা এটা তো একই বস্তু, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এই হচ্ছে তিনটে বিন্দু। এই বিন্দুগুলোকে যদি আমরা বিভিন্ন অবস্থানে যুক্ত করি আমরা কি পাবো? আমরা এখানে সরল রেখা পেয়েছিলাম, এখানে পাবো আমরা একটা বক্ররেখা বা একটা বৃত্তাকার লাইন পাবো। তো যখনই একটা বস্তু ঘূর্ণন গতিতে থাকবে, ঘুরতে থাকবে, তখন এই বিন্দুটা একটা বৃত্তাকার পথে ঘুরবে। তাহলে চলন গতিতে পাবো যে বিন্দুগুলো একটা সরল রেখায় যাচ্ছে, ঘূর্ণন গতিতে পাবো বিন্দুগুলো বৃত্তাকার পথে ঘুরছে। এবার যদি মিশ্র গতির কথা বলি তো মিশ্র গতির ক্ষেত্রে কি হবে? চলন এবং ঘূর্ণন একসাথে। উদাহরণ, সব ভালো উদাহরণ দেওয়া যায়, সেটা হচ্ছে ধরো একটা গাড়ির চাকা যদি দেখি আমরা, তো যখন একটা গাড়ি সামনের দিকে এগিয়ে যায় তখন কিন্তু গাড়ির চাকাটাও সামনের দিকে এগিয়ে যাবে, এবং এক্ষেত্রে চাকাটার একটা ঘূর্ণন গতি আছে, চাকাটা ঘুরছে এবং তার সাথে সাথে চাকাটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে একটা মিশ্র গতির উদাহরণ। তাহলে চলন গতি, মিশ্র গতি এবং ঘূর্ণন গতি, এই যে তিনটে বিষয় বললাম। চলন গতি হচ্ছে বস্তু সোজা এগিয়ে যাবে, যেমন ধর একটা রাস্তার উপর বাস যাচ্ছে, তো বাসের চাকাগুলো বাদ দিয়ে বাকি পুরো অংশটা চলন গতিতে রয়েছে। ঘূর্ণন গতি কি? না একটা ফ্যান ঘুরছে, সেটা হচ্ছে ঘূর্ণন গতি। আর মিশ্র গতি হচ্ছে গাড়ি যখন এগিয়ে যাবে তার চাকার যে গতি সেটা হচ্ছে মিশ্র গতি।
এবার আমরা বলবো সরণ এবং দূরত্ব বলতে কি বোঝায়। খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট এবং এর ওপর আমাদের কিন্তু ভালো ভালো কোয়েশ্চেন হবে। তো প্রবলেম করাবো, শুরু করব একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলের। নিট, জেইই বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে যে ধরনের কোশ্চেন এইখান থেকে আসে সরণ এবং দূরত্ব, সমস্ত রকমের কোশ্চেন আমরা আলোচনা করব আজকের ক্লাসে। তো খাতা পেন বের করে সুন্দর করে নোট বানানো শুরু করো, এখান থেকে আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু অংশ আলোচনা আসবে। তো চলো দেখে নেওয়া যাক যে সরণ এবং দূরত্ব, এই সরণ এবং দূরত্ব বলতে ঠিক কী বোঝায়। তো ধরো কোনো একটা বস্তু শুরুতে এই বিন্দুতে আছে, এই হচ্ছে বিন্দু। তো এ বিন্দুতে বস্তুটা শুরুতে রয়েছে। এ বিন্দু থেকে ধরো বস্তুটা বি বিন্দুতে গেছে, ঠিক আছে। তাহলে এ বিন্দুটা, এটাকে বলা হয় বস্তুর প্রাথমিক অবস্থান, প্রাথমিক অবস্থান। এবং এই বি বিন্দুটি হচ্ছে বস্তুর অন্তিম অবস্থান। প্রাথমিক এবং অন্তিম অবস্থান। এবার এ থেকে বি বিন্দুতে বস্তুটা কত রকমভাবে যেতে পারে না, এ থেকে বি বিন্দুতে যদি বস্তুটা যায়, বস্তুটা কিন্তু বিভিন্ন রাস্তায় যেতে পারে। ধরো বস্তুটা এই রাস্তায় গেল, এটা হচ্ছে বস্তুটার যাওয়ার রাস্তা, এ থেকে বি বিন্দু। তাহলে যখন বস্তুটা এ বিন্দু থেকে বি বিন্দুতে এরকম একটা আঁকা বাঁকা পথে যাচ্ছে, তখন এই পথটার যে টোটাল দূরত্ব বা টোটাল যে পথটা হবে, এই টোটাল রাস্তাটাকে বলা হচ্ছে দূরত্ব। তো এটাকে মেপে দেখতে হবে মোট কতটা হচ্ছে, এটাকে বলবো আমরা দূরত্ব। যদি এ থেকে বি বিন্দুতে এই লাইনটা দূরত্ব হয়, তাহলে এবার সরণ বলতে কি বোঝায়। সরণ বলতে বোঝায় যে এ বিন্দু আর বি বিন্দু, এই দুটো বিন্দুকে যদি আমরা সরল রেখায় যুক্ত করি, বস্তুটার কিন্তু গিয়েছে এই রাস্তা দিয়ে, সরল রেখায় যায়নি। বস্তুটা এই রাস্তা দিয়ে গেলেও এ থেকে বিকে যদি সরল রেখা দিয়ে যুক্ত করি, তাহলে আমরা যে এই সরল রেখাটা পাচ্ছি, এই সরল রেখাটাকে বলা হয় বস্তুটির সরণ। তাহলে সরণ এবং দূরত্ব কি বোঝা গেল না, বস্তুটা সত্যি সত্যি যে রাস্তা দিয়ে গেছে, সেই রাস্তার যে টোটাল দৈর্ঘ্য, সেটাকে বলছি আমরা দূরত্ব। তাহলে দূরত্বের সংজ্ঞা হবে যে একটি বিন্দু থেকে অন্য একটা বিন্দু, একটা বস্তু যে রাস্তা দিয়ে যায়, সেই রাস্তার যে টোটাল দৈর্ঘ্য, তাকে বলা হচ্ছে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব। আর সরণ বলতে কি বোঝায় না, একটা বস্তুর প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থান পর্যন্ত যদি আমরা একটা সরল রেখা আঁকি, তাহলে সরল রেখাটির যে দূরত্ব তাকে বলা হচ্ছে, বা সরল রেখাটির যে দৈর্ঘ্য তাকে বলা হচ্ছে সরণ। তো দেখি আরেকটা ব্যাপার নিয়ে, যে ধরো কোনো একটা বস্তু প্রথমে আছে এ বিন্দুতে, তারপর গেছে বি বিন্দুতে। এবার যদি প্রশ্ন করা হয় যে এখানে বলো যে এই যে রাস্তাটা, 1 নম্বর রাস্তা হচ্ছে এটা, 2 নম্বর রাস্তা হচ্ছে এটা, 3 নম্বর রাস্তা হচ্ছে ধরো এটা, 4 নম্বর রাস্তা হচ্ছে এটা, এটা। তাহলে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর। রাস্তাগুলো আমি নাম দিয়ে দিচ্ছি। এটাকে আমি 1 নম্বর বলছি, আচ্ছা এটাকে 2 নম্বর বলি, এটা 3 নম্বর রাস্তা, আর এটা 4 নম্বর রাস্তা। এবার বলো দেখি যে 1, 2, 3, 4 এগুলোর মধ্যে দূরত্ব কোনটা বা কোনগুলো। 1 নম্বরটা দূরত্ব, 3 নম্বরটাও দূরত্ব, 4 নম্বরটাও দূরত্ব, আর 2 নম্বরটা কিন্তু দূরত্ব হতেও পারে। 2 নম্বরটা দূরত্ব কী করে হতে পারে? দূরত্ব মানে হচ্ছে একটা বস্তু সত্যি সত্যি যে রাস্তা দিয়ে গেছে,
মানে ঠিক যে রাস্তাটা দিয়ে বস্তুটা গেছে এ বিন্দু থেকে বি বিন্দুতে, এই রাস্তার যে টোটাল দৈর্ঘ্য তাকে দূরত্ব বলা হয়। এখন একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে একটা বস্তু তো সরল রেখাতেও যেতে পারে। তো যখন একটা বস্তু এ বিন্দু থেকে বি বিন্দুতে সরল রেখাতে যাবে তখন সেটাকে কিন্তু দূরত্ব বলবো। তার মানে এখানে আমাদের কনসেপ্ট হচ্ছে, তার প্রথম কি কনসেপ্ট এখানে লিখব কি না, 1 2 3 এবং 4, এই চারটেই কিন্তু দূরত্ব হতে পারে। এই চারটের মধ্যে যে রাস্তাটা দিয়ে বস্তুটা গেছে সেটাই হবে দূরত্ব। একটা চারসাথে হচ্ছে, চারটে একসাথে হবে না, যে রাস্তা দিয়ে বস্তুটা সত্যি সত্যি যাবে সেটা হচ্ছে দূরত্ব। আর এর মধ্যে 2 নম্বরটা কি, এই 2 নম্বরটা হচ্ছে বস্তুর সরণ। সরণ কিন্তু একটাই হবে, কারণ দুটো বিন্দুর মধ্যে আমরা একটাই সরলরেখা আঁকতে পারি, তাই সরণ কিন্তু 2-3টে হবে না, দূরত্ব 2-3টে হতে পারে। এবার একটা বস্তু যখন সত্যি সত্যি যাবে, সত্যি সত্যি তো আর চারটে পাতে যেতে পারে না, এই চারটের মধ্যে যে কোনো একটা যাবে। ধরো 1 নম্বর দিয়ে গেল, তখন এটা দূরত্ব, এটা সরণ। যদি 3 নম্বর দিয়ে যায় তাহলে এটা দূরত্ব, এটা সরণ। যদি 4 নম্বর দিয়ে যায় তো 4 নম্বরটা দূরত্ব, 2 নম্বরটা সরণ। আর যদি 2 নম্বর দিয়ে যায় তখন 2 নম্বরটাও দূরত্ব, আবার 2 নম্বরটাও সরণ। তার মানে সরণ এবং দূরত্ব কিন্তু একই হতে পারে। তাহলে এখানে একটা কি কনসেপ্ট, কি কনসেপ্ট এখানে আমার কি কনসেপ্ট হচ্ছে যে একটা বস্তুর সরণ এবং দূরত্বের মধ্যে সম্পর্ক কি। দেখো, সরল রেখা, দুটো বিন্দুর মধ্যে সরল রেখা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব, তার থেকে কম দূরত্ব কিন্তু সম্ভব নয়। তাহলে দুটো বিন্দুকে যদি আমরা বিভিন্ন রকমের রেখা দিয়ে যুক্ত করি, যে রেখাটা সরল রেখা হবে সেটাই হচ্ছে সর্বনিম্ন দৈর্ঘ্য। তার মানে সরণ এটা কিন্তু দূরত্বের থেকে কখনোই বেশি হতে পারবে না। সরণ হবে দূরত্বের থেকে হয় ছোট আর নয় সমান। তাই এখানে আমার একদম গুরুত্বপূর্ণ কনসেপ্ট যেটা মনে রাখতে হবে যে কোনো বস্তুর সরণ সবসময় দূরত্ব অপেক্ষা হয় ছোট হবে আর নয় দূরত্বের সঙ্গে সমান হবে। কখন সমান হবে? এটা হচ্ছে যে সরণ সমান দূরত্ব, এটা হবে একটা বস্তু যখন কি হবে, একটা বস্তু যখন সরল রেখায় একই দিকে গতিশীল থাকে। তাহলে একটা বস্তু যদি সরল রেখায় একই দিকে যাত্রা করে তাহলে বস্তুর সরণ এবং দূরত্ব একই হবে। একটা বস্তু যদি কোনো বক্ররেখা দিয়ে যায় সেক্ষেত্রে সরণ দূরত্বের থেকে কম হবে। তাই আমরা বলতে পারি সরণ এবং দূরত্ব এদের মধ্যে সম্পর্ক হচ্ছে যে সরণ লেস দেন অর ইকুয়াল টু দূরত্ব। ঠিক আছে, এবার বলো দেখি একটা প্রশ্নের উত্তর, যে কোনো একটা বস্তু, গতিশীল বস্তুর সরণ কি শূন্য হতে পারে? আবার কোনো একটা গতিশীল বস্তুর দূরত্ব কি শূন্য হতে পারে? উত্তর কি হবে? দেখি যে একটা বস্তুর সরণ এবং দূরত্ব এগুলো শূন্য হতে পারে কি পারে না। তো দেখো এর কিন্তু দুটো উত্তর হয়, দুটো উত্তর বলতে দুটো কন্ডিশন হয়। এক, তুমি বলতে পারো যে কোনো একটা বস্তু যদি গতিশীল না হয় মানে বস্তুটা এ বিন্দুতে স্থির অবস্থায় আছে। তো কোনো একটা বস্তু যদি এ বিন্দুতে স্থির অবস্থায় থাকে তাহলে আমরা কি বলবো? তাহলে বলবো যে বস্তুটি সরণ শূন্য এবং দূরত্বও শূন্য। কিন্তু বস্তু যদি গতিশীল হয় মানে বস্তুটা কিছুটা রাস্তা গেছে, দূরত্ব কিছুটা গেছে,
তখন কি বস্তুর সরণ আর দূরত্ব এগুলো শূন্য হতে পারে? দেখো, এটার জন্য একটা উদাহরণ নিচ্ছি। ধরো একটা বস্তু এ বিন্দু থেকে এই রাস্তা দিয়ে বি বিন্দুতে গেল। যদি বস্তুটা এ থেকে বি বিন্দুতে যায়, তাহলে এই যে রাস্তাটা এটা হচ্ছে দূরত্ব। আর সরণ কোনটা? সরণ হচ্ছে এ বিন্দু থেকে বি বিন্দু যে সরল রেখা, এটা হচ্ছে সরণ। তাহলে এখানে নীল রেখাটা হচ্ছে সরণ, কালো যে বক্ররেখাটা এটা হচ্ছে দূরত্ব। এবার দেখি যে সরণটাকে বা দূরত্বটাকে কিভাবে পাল্টে যাবে এগুলো যদি আমরা বস্তুর অন্তিম অবস্থান পাল্টে দিই। ধরো বস্তুটা এখানে থামলো না, বস্তুটা চলতে 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 এখানে চলে এলো। এবার কি হলো, যেই বস্তুটা চলতে চলতে এখানে এলো, এই টোটাল বক্ররেখাটার দৈর্ঘ্য কি হলো? বেড়ে গেল। তার মানে এক্ষেত্রে দূরত্ব কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। সরণ কি হবে? সরণ হচ্ছে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান মধ্যে সরল রেখা। সরণের পরিমাণটা কিন্তু এবার কমে গেল। ঠিক আছে, আমরা আরও দেখি। এটাকে আমরা আরও চেঞ্জ করতে থাকি। বস্তুটা মনে করো আরও কিছুটা এগিয়ে এলো, এখানে চলে এলো। এবার কি হলো? দূরত্ব আরও কিছুটা বেড়ে গেল। সরণ কি হলো না, এবার সরণ হবে এখান থেকে এই লাইনটা, সরণটা কমে গেল। এবার ধরো বস্তুটা ঘুরতে ঘুরতে আবার আগের জায়গায় ফেরত চলে এলো। তাহলে এ যে বিন্দুটা এটা হচ্ছে প্রাথমিক অবস্থান, প্রাথমিক অবস্থান। আর বস্তুটার অন্তিম অবস্থান, এটাই অন্তিম অবস্থান, যেখান থেকে শুরু আবার সেখানেই শেষ। শুরু যেখানে করেছিল সেখানেই আবার বস্তুটা ফিরে এলো। তাহলে এবার একটা বিন্দু থেকে সেই বিন্দুর দূরত্ব, আমার এখানেই আছে এ বিন্দু, আবার এখানেই আছে বি বিন্দু, এ আর বি একই বিন্দু। তার মানে এখানে হয়ে গেল বস্তুটার দূরত্ব যেটা, এই দূরত্ব কিন্তু শূন্য হবে না, কিন্তু সরণ কি হবে? সরণ হবে শূন্য। তাহলে এখানে আবার একটা কি কনসেপ্টগুলো কিন্তু আমি বলছি, ভালো করে এখানে লিখে রাখবে। কি কনসেপ্ট, এগুলো থেকেই কিন্তু এমসিকিউ কোশ্চেন বেশি হয়। এখানে কি কনসেপ্টটা কি? এখানে কি কনসেপ্ট হচ্ছে যে যদি কোনো একটি বস্তুর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান যদি লিখতে চাও তো ভালো করে খাতায় লিখে নাও, ভিডিওটা পজ করে করে আমি বলছি লাইনটা। যদি কোনো একটি বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থান একই হয়, তাহলে বস্তুটির দূরত্ব শূন্য হবে না, কিন্তু বস্তুটির সরণ শূন্য হবে। তাহলে একটা বস্তু এ বিন্দু থেকে কোনো রাস্তা ঘুরে আবার এই বিন্দুতে ফেরত এলো, মোট যে রাস্তাটা এটা হচ্ছে দূরত্ব। আর প্রাথমিক আর অন্তিম বিন্দুর মধ্যে যে দূরত্ব বা যে দৈর্ঘ্য সেটা হচ্ছে সরণ। একটা উদাহরণ দিয়ে এখানে, উদাহরণটা হচ্ছে ধরো একটা বস্তু একটা বৃত্তাকার পথে এইভাবে এখানেই ফেরত এলো। ধরো এই বৃত্তাকার পথটার ব্যাসার্ধ যেটা সেটা হচ্ছে আর। বস্তুটা শুরু করেছে কোথায়? বস্তুটা চলতে শুরু করেছে এই বিন্দুতে, গোল হয়ে ঘুরে আবার এই বিন্দুতেই ফেরত এসছে। মানে এটাই হচ্ছে বস্তুর প্রাথমিক অবস্থান আর এটাই হচ্ছে বস্তুর অন্তিম অবস্থান। যদি প্রাথমিক এবং অন্তিম অবস্থান একই হয়, এখানে লিখব বস্তুটির সরণ কত? শূন্য। বস্তুটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে না, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, এর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই পরিধি বরাবর। এখন একটা বৃত্তের পরিধি কত হয়? 2πr। তাহলে এখানে বস্তুটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব হবে 2πr এবং বস্তুটির সরণ হবে শূন্য।
সরণ এবং দূরত্ব যদি বোঝা গিয়ে থাকে তাহলে দেখো আমরা কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করব। এই কোশ্চেনগুলো কোনো না কোনো সময়ে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বা জেইই মেন্স বা জেইই অ্যাডভান্স কোনো না কোনো কোশ্চেনে এসেছে। আর এটার শেষে পুরো আলোচনাটার শেষে আমরা একটা শর্ট টেকনিক বলবো যেখান থেকে আমরা খুব সহজেই সরণ এবং দূরত্ব বের করতে পারি। তো প্রথমেই নেব একদম সহজ সরল একটা উদাহরণ। তাহলে আমরা এক এক করে শুরু করি। প্রথম প্রশ্ন, ঠিক আছে, মূল কনসেপ্ট কিন্তু আমার হয়ে গেছে। সরণ এবং দূরত্ব বলতে কী বোঝায় সেটা আমি বলে দিয়েছি। এবার কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করে আজকের ক্লাসটা আমি শেষ করব। তো শেষ করব বলতে এখনও কিন্তু সময় লাগবে বলতে অনেকগুলো প্রশ্ন আছে। আমরা এখানে 1 নম্বর 2 3 4 5 5টা প্রশ্ন আলোচনা করব। তো কোশ্চেন নাম্বার 1 হচ্ছে কি না, কোশ্চেন নাম্বার 1 হচ্ছে ধরো একটি বস্তু প্রথমে পূর্ব দিকে, তো আমি কোশ্চেনটা বলি একবার, খাতায় লিখে নাও। একটি বস্তু প্রথমে পূর্ব দিকে 4 মিটার গেল, তারপর সেখান থেকে উত্তর দিকে 3 মিটার গেল। তাহলে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব এবং বস্তুটির সরণ কত নির্ণয় করো। প্রশ্নটা লিখতে না পারলে ভিডিওটা পজ করো, কোশ্চেনটা লিখো, আবার ভিডিওটা চালাও, বাকি অংশটা শোনো, প্রশ্নটা লিখো, তারপর এই উত্তরে আসবে। আর উত্তরের ক্ষেত্রেও বলবো যে প্রথমে নিজে করার চেষ্টা করো, দেখো হচ্ছে কি না। পারলে ভালো, উত্তরটা মিলিয়ে নাও, আর যদি না পারো তো দেখো করে দিচ্ছি। তো কি হবে, ধরি বস্তুটা প্রথমে এই বিন্দুতে আছে, বলেছে প্রথমে পূর্ব দিকে 4 মিটার গেল। তো আমি এখানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিকে ধরা হয় না, পূর্ব ধরা হয় ডান দিকটা, পশ্চিম ধরা হয় বাঁ দিকটা, উত্তর উপর দিকটা এবং দক্ষিণ নিচের দিকটা। যদি এগুলো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ হয় তাহলে প্রশ্ন অনুসারে প্রথমে বস্তুটা গেছে পূর্ব দিকে 4 মিটার। ধরো এটা গেল পূর্ব দিকে 4 মিটার এবং বি বিন্দুতে পৌঁছালো। 4 মিটার মানে এতটা 2, এটা 1, এটা 3, তাহলে 0 থেকে 1 2 3 4 এই হচ্ছে 4 মিটার ও পৌঁছে গেল। এবার বলেছে বি বিন্দু থেকে ও উত্তর দিক মানে উপরের দিকে আঁকবো, কত গেছে 3 মিটার। তো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এই হলো 3, 1 2 3। এটাও গেছে, তার মানে এই বিন্দুটা এই সি বিন্দু এটা হচ্ছে অন্তিম অবস্থান এবং এ বিন্দু এটা হচ্ছে প্রাথমিক অবস্থান। এবার দেখি বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত। তো প্রথমে আমরা নির্ণয় করব দূরত্ব। বলো দূরত্ব কত হবে? দূরত্ব মানে হচ্ছে যে বস্তুটা যে রাস্তা দিয়ে গেছে তার মোট দৈর্ঘ্য। তার মানে এখানে এ থেকে বি এই দৈর্ঘ্যটা যুক্ত বি থেকে সি এই দৈর্ঘ্যটা। তাহলে এখানে দূরত্ব হবে এ থেকে বি 4 মিটার আর বি থেকে সি 1 2 3 3 মিটার, মোট গেছে 7 মিটার। তাহলে এখানে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব হলো 7 মিটার। এবার নির্ণয় করব বস্তুটির সরণ কত। সরণ মানে কি? সরণ মানে হচ্ছে বস্তুটির প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানে একটা সরল রেখা। তো কোনটা অন্তিম অবস্থান? এই সি, এটা হচ্ছে অন্তিম অবস্থান, এ এটা হচ্ছে প্রাথমিক অবস্থান। তাহলে প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থান যদি আমরা একটা সরল রেখা আঁকি সেটা হবে এখানে সরণ। তো এটা হলো আমার বস্তুর সরণ। এবারে সরণটা কত? দেখো এখানে সরণ বের করার জন্য আমাদেরকে সবসময় কি না জ্যামিতির সাহায্য লাগবে, ঠিক আছে? তো জ্যামিতিতে কিন্তু খুব ভালো হতে হবে এই জিনিসগুলো করতে হলে, ঠিক আছে? বৃত্তের জ্যামিতি, ত্রিভুজের জ্যামিতি এইগুলো। তো এখানে আমরা অ্যাকচুয়ালি পিথাগোরাসের যে উপপাদ্য,
পিথাগোরাসের উপপাদ্য কি না, যদি একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হয়, এই যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, পূর্ব দিকের সাথে উত্তর দিক 90 ডিগ্রি কোণ করে আছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কয়ার সমান হয় লম্বর স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার। তার মানে সরণ বের করার জন্য আমরা প্রথমে কি করব, AC এটা হচ্ছে অতিভুজ, তার স্কয়ার সমান হবে AB ভূমির স্কয়ার যুক্ত BC হচ্ছে লম্বের স্কয়ার। এবার AC সমান লিখতে পারি রুটের মধ্যে AB তার স্কয়ার যুক্ত BC তার স্কয়ার। AB কত, AB সমান হচ্ছে 4 মিটার, তার মানে এখানে হবে 4 মিটারের স্কয়ার। BC মানে হচ্ছে 3 মিটার, তাহলে এটা হবে 3 মিটারের স্কয়ার। 4 মিটারের স্কয়ার মানে হচ্ছে 4 4 16 মিটার স্কয়ার, আর 3 3 9 মিটার স্কয়ার। 16 যুক্ত 9 কত হয়, 25 মিটার স্কয়ার। 25-এর রুট হবে 5 আর মিটার স্কয়ারের রুট হবে মিটার, তার মানে AC সমান পেলাম 5 মিটার। আর এখানে AC হচ্ছে বস্তু সরণ, তার মানে আমি সরণ এখানে পেলাম, সেটা হচ্ছে 5 মিটার। অর্থাৎ লিখতে পারি এখানে সরণ এবং দূরত্ব এদের যে অনুপাত, সরণ এবং দূরত্বের অনুপাত হবে 5 মিটার বাই 7 মিটার, মিটার মিটার কেটে গেল 5/7, অর্থাৎ সরণ এবং দূরত্বের অনুপাত পেলাম 5:7। এটা হচ্ছে আমার প্রথম প্রশ্নের উত্তর। চলো দ্বিতীয় প্রশ্ন করা যাক। দ্বিতীয় প্রশ্ন দেওয়া আছে, একটি বস্তু অর্ধবৃত্তাকার পথে যাত্রা করলে তার সরণ এবং দূরত্বের অনুপাত নির্ণয় করো। যেভাবে প্রশ্নটা দেওয়া আছে সেই অনুযায়ী আমরা কি করব, প্রথমে এর ছবিটা আঁকব। বলা আছে একটা বস্তু অর্ধবৃত্তাকার পথে যাত্রা করেছে, তো এটা হচ্ছে অর্ধবৃত্তাকার পথ। অর্ধবৃত্তাকার পথ মানে এটা হচ্ছে আমার একটা বৃত্ত, রাস্তাটা হবে বৃত্তের অর্ধেকটা, তার মানে নিচের অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি, এটা হলো বৃত্তের অর্ধেকটা। অর্ধবৃত্তাকার পথ যাত্রা, সো এটা হচ্ছে প্রাথমিক অবস্থান এবং এটা হচ্ছে অন্তিম অবস্থান। বস্তুর রাস্তাটা হচ্ছে অর্ধবৃত্তাকার, ঠিক? তাহলে এখানে দূরত্ব হচ্ছে এটা, অর্ধবৃত্তাকার যে পথটা সেই পথটা হচ্ছে দূরত্ব, আর সরণ হবে A থেকে B বিন্দু, এটা হচ্ছে বস্তুর সরণ। যেহেতু পথটা অর্ধবৃত্তাকার, তার মানে এই যে লাইনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বৃত্তটির ব্যাস, এখানে থাকবে কেন্দ্র। তাহলে একটা বৃত্ত, এখানে কিন্তু আর কিছু দেওয়া নেই, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া নেই। কিভাবে বের করব, দেখো দূরত্ব বের করি প্রথমে। তো এখানে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে, ঝটপট বলো দেখি কত হবে। না, দূরত্বটা হচ্ছে এই বৃত্তাকার পথের অর্ধেকটা, তাহলে একটা বৃত্তের যে সম্পূর্ণ পরিধি, যেটা সম্পূর্ণ পরিধি হয় কত, 2πr, এটা হচ্ছে অর্ধেকটা বৃত্ত, তাই হবে দূরত্ব সমান পরিধি তার অর্ধেক, মানে পরিধিকে 2 দিয়ে ভাগ করতে হবে। এবার একটা বস্তুর বৃত্তাকার পথের পরিধি কত হয়, একটা বৃত্তের পরিধি হয় 2πr, আগের প্রশ্নে করলাম, তাকে 2 দিয়ে ভাগ, তার মানে দূরত্ব হয়ে গেল πr। তাহলে এখানে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব সেটা হলো πr।
এবার বের করতে হবে বস্তু দ্বারা সরণ কত। সরণ সরণ তো হচ্ছে এখানে এই এ থেকে বি, এটা তো হচ্ছে ব্যাস। ব্যাস মানে কত? ব্যাস মানে হচ্ছে 2 গণিত ব্যাসার্ধ। ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে পাই ব্যাস, আর ব্যাসার্ধ তো আর, মানে 2r। তাহলে সরণ সমান কত পেলাম? সরণ পেলাম 2r। এবার তাহলে দূরত্ব এবং সরণের অনুপাত তো বেশ পেয়ে গেছি। দূরত্ব আর সরণ এদের অনুপাত, অনুপাত মানে বাই দিয়ে লেখা হয়, ভাগ ভাবে, ঠিক আছে। তো দূরত্ব এবং সরণের অনুপাত মানে দূরত্ব বাই সময়। সেটা কত হবে? দূরত্ব বাই সময়। দূরত্ব হয়েছে πr, সরণ হয়েছে 2r, r এবং r ক্যান্সেলড, হয়ে গেল π/2। π/2 যদি আমার পায়ের মান বসিয়ে দেওয়া থাকে 22/7, তো 7 × 2 হয়ে যাবে, 2 11 22 হয়ে যাবে, 11/2। তার মানে এখানে উত্তর হচ্ছে π/2 বা 11 11/7, 11/7 হয় 11/7। তো MCQ হলে অপশানে 11/7 থাকলে সেটা হবে, π/2 থাকলে এটা হবে। আর যদি π/2 আর 11/7 দুটোই থাকে তখন উভয় এ এবং বি ঠিক, এরকম উত্তরটা করতে হবে। তো এটা হচ্ছে আমরা একটা বস্তু অর্ধবৃত্তাকার পথে গেলে সরণ এবং দূরত্বের অনুপাত। যদি অর্ধবৃত্তাকার পথের ব্যাসার্ধ দেওয়া থাকে তবুও কিন্তু মানে ব্যাসার্ধ যাই হোক না কেন, ব্যাসার্ধটা 2 সেন্টিমিটার হোক বা 2 কিলোমিটার হোক, দুক্ষেত্রে কিন্তু অনুপাতটা একই আসবে, কারণ আর এবং আর কেটে যাবে। তো এখানে যদি আরের জায়গায় 2 সেন্টিমিটার থাকে, 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার ক্যান্সেল। এখানে যদি আরের জায়গায় 2 কিলোমিটার থাকে, 2 কিলোমিটার 2 কিলোমিটার ক্যান্সেল। তার মানে বৃত্তাকার পথে গেলে বা অর্ধবৃত্তাকার পথে গেলে সরণ এবং দূরত্বের যে অনুপাত সেটা কিন্তু নির্ভর করে না যে একটা ব্যাসার্ধ কত। ব্যাসার্ধ যাই হোক না কেন সরণ এবং দূরত্বের অনুপাত একই থাকবে। 3 নম্বর প্রশ্ন যেটা আমরা দেখব এখানে, সেটা হচ্ছে ধরো একটা বস্তু অর্ধবৃত্তাকার পথ নয়, অর্ধবৃত্তাকার থেকেও ছোট, মানে এই হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তটাকে আমরা 4টে ভাগে ভাগ করব। একটা এই ভাগ হলো, হাফ হাফ ভাগ হয়ে গেল, আবার কেন্দ্র দিয়ে একটা এই লাইন টানলাম। তাহলে কটা অংশে ভাগ করেছি বৃত্তটাকে? 1 2 3 4। এই 4টে অংশের মধ্যে ধরো বস্তুটা গেছে এইটুকু রাস্তা, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ। বস্তুটা কোথা থেকে কোথায় গেছে? বস্তুটা শুরু করেছে এখানে, আমি এই লাইনটায় কাটা কাটা করে দিচ্ছি কারণ এই রাস্তাটা নয়, গেছে এখানে। কোন রাস্তা দিয়ে গেছে? এই রাস্তা দিয়ে। আমাকে এটা হচ্ছে অন্তিম অবস্থান, এটা হচ্ছে প্রাথমিক অবস্থান। আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে এখানে সরণ এবং দূরত্বের অনুপাত। তো চলো প্রতিবারের মতো এবারেও কি বের করব? প্রথমে দূরত্ব বের করে নিই। এখানে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত? ভিডিও পজ করে উত্তর বের করো। দূরত্ব এখানে কত হবে? দেখো এটা হচ্ছে একটা সম্পূর্ণ বৃত্তের 4 ভাগের 1 ভাগ। সম্পূর্ণ বৃত্তের পরিধি যা হয় তাকে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা পাবো এখানে দূরত্ব। তো এখানে পরিধি হয় 2πr, তাকে 4 দিয়ে ভাগ, মানে হয়ে গেল πr/2। এটা হচ্ছে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব। এবার সরণ আঁকতে হলে সরণ প্রথমে এঁকে নিতে হবে। সরণ আঁকবো কীভাবে? না, প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানকে সরল রেখা দিয়ে যোগ। বেশ, প্রাথমিক এবং অন্তিম অবস্থানকে সরল রেখা দিয়ে যোগ করে দিয়েছি। এটা হচ্ছে একটা বস্তুর দূরত্ব, সরণ। এবার দেখো এটার সরণটা কত হবে।
সরণটা কত হবে বের করার জন্য আমরা এই ত্রিভুজটা দেখে নিই। এই ত্রিভুজের এই বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত এটা হচ্ছে আর মানে ব্যাসার্ধ, আবার এ বিন্দু থেকে কেন্দ্র এটাও হচ্ছে আর মানে ব্যাসার্ধ। তাহলে আবার আমরা পেয়ে গেছি একটা সমকোণী ত্রিভুজ। এটা আসলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এটা হচ্ছে সমান দুই বাহু আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে এই বিন্দুটা যদি ও বলি তাহলে আমি এক্ষেত্রে লিখতে পারি সরণ সমান এ বি। আর ত্রিভুজ থেকে পাবো পিথাগোরাসের থিওরি প্রয়োগ করলে যে এ বি স্কোয়ার সমান হবে এ ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। এ ও স্কোয়ার এটা হচ্ছে ভূমির দৈর্ঘ্যের স্কোয়ার, এটা হচ্ছে লম্বের দৈর্ঘ্যের স্কোয়ার। এবার এ ও সমান কত? এ ও সমান হচ্ছে আর মানে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ও বিটাও কত হবে? আর, মানে এটা হয়ে গেল 2r স্কোয়ার। যদি এ বি স্কোয়ার ইকুয়াল টু 2r স্কোয়ার হয় তাহলে এ বি সমান হবে √2r স্কোয়ার মানে √2 পাশে আর। তাহলে সরণ কত পেলাম? সরণটা পেলাম তাহলে √2r। এবার তাহলে অনুপাতটা লিখে দিই। দূরত্ব এবং সরণের অনুপাত কি হবে? না সরণ ভাজিত দূরত্ব, এই যে অনুপাত সমান হবে সরণ হচ্ছে √2r, দূরত্ব হচ্ছে πr/2। এটা হয়ে গেল √2r, নিচে πr, নিচের দুইটা উপরে চলে যাবে মানে 2 হয়ে গেল, আর আর ক্যান্সেল, 2√2/π। এখানে অনুপাত হলো এটা। এটা হচ্ছে এখানে সরণ এবং দূরত্বের অনুপাত। ঠিক আছে। পরের যে প্রশ্ন, এই প্রশ্নে আমার বৃত্তটাকে আমরা ক ভাগে ভাগ করব? এই বৃত্তটাকে আমরা 6টা ভাগে ভাগ করব। তো চলো ভাগ করে নিই। প্রথমে এই অংশটাকে ভাগ করলাম, তা দুটো ভাগ হয়ে গেল, এটাকে দুটো ভাগ করে দিলাম, দুটো ভাগ হয়ে গেছে। এরপর আমি এটাকে কেন্দ্র করে এখান থেকে আরেকটা ভাগ করলাম আর এখান থেকে আরেকটা ভাগ করলাম, ব্যাস। বৃত্তটার কটা ভাগ হয়েছে এখানে? এখানে বৃত্তটার মোট 1 2 3 4 5 6 6টা ভাগ হয়েছে। এবার দেখো 6টা ভাগ হলে কোণ কত হবে? একটা বৃত্তের টোটাল কোণটা কত হয়? 360 ডিগ্রি। 6টা ভাগ যদি হয় তাহলে এটা কত হবে? 60, এটা 60, এটা 60, এটা 60, এটা 60 আর এটা 60। 6 6 36, 360 ডিগ্রি 6টা ভাগ করেছি, 60 ডিগ্রি 60 ডিগ্রি করে ভাগ হয়ে গেছে। তো পরীক্ষায় এরকম দেওয়া থাকবে না, দেওয়া থাকবে যে একটা বস্তু একটা বৃত্তের অংশ দিয়ে যাত্রা করেছে, মানে এ বিন্দু থেকে বি বিন্দুতে একটা বৃত্তাকার পথে গেছে। যে বৃত্তাকার পথটি কেন্দ্রে যে কোণটি উৎপন্ন করেছে সেই কোণটি হচ্ছে 60 ডিগ্রি। এই কোণটি হচ্ছে 60 ডিগ্রি। এবার তাহলে সরণ এবং দূরত্বের অনুপাত কি হবে? যখনই 60 ডিগ্রি, দেখে নাও যে 60 ডিগ্রি মোট কোণের কত অংশ? তো 60 ডিগ্রিকে 360 দিয়ে ভাগ করলে হয় 1/6, মানে এইটা হচ্ছে একটা বৃত্তের 6 ভাগের 1 ভাগ। এখান থেকে কি পাবো? না এখান থেকে আমরা দূরত্ব বের করতে পারবো। কত হবে দূরত্ব? দূরত্ব হবে টোটাল পরিধি, এটা 6 ভাগের 1 ভাগ মানে 6 দিয়ে ভাগ, সেটা হয়ে যাবে πr, 2 3 6/3। এটা হয়ে গেল দূরত্ব। দূরত্ব বের করার এটাই নিয়ম। দেখতে হবে যে বৃত্তটা কত কোণ করেছে, এবার সেই কোণের 360 দিয়ে ভাগ করে দেখতে হবে এটা কত ভাগ পড়ছে।
এটা যদি হয় এরপর বের করব আমরা কি, এরপর বের করব সরণ। সরণ মানে কি? সরণ মানে হচ্ছে এ থেকে বি বিন্দুকে লাইন দিয়ে যোগ করে দাও, যে নীল লাইনটা পাচ্ছি এখানে এটা হচ্ছে সরণ। সরণ সমান হচ্ছে এখানে এ থেকে বি এর সরল রেখার দূরত্ব, সেটা হলো সরণ। এবার আসি এখানে, দেখো কিভাবে সরণটা বের করব। এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর। জ্যামিতির কি ব্যাপক প্রয়োগ এখানে দেখা যাবে। এই কোণটা আমার দেওয়া আছে 60 ডিগ্রি, খুব ভালো কথা। এটা আর, এটা আর, তাহলে এই বৃত্তটা সমদ্বিবাহু ত্রিভুজ, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ দুটো বাহু সমান, তাই এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে ভূমির যে কোণগুলো, এই ভূমি কোণগুলো সমান হয়। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি কোণ সমান হয়। ধরে নিচ্ছি এই ভূমিকোণটা থিটা, তার মানে এই ভূমিকোণটাও থিটা হবে। তাহলে এই ত্রিভুজটার তিনটে কোণ হচ্ছে থিটা, থিটা এবং 60। তাহলে কি লিখতে পারি? এখানে লিখতে পারি থিটা প্লাস 60। একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে 2 থিটা সমান হয়ে যাবে 180 ডিগ্রি। 60টা ডান দিকে চলে গেলে মাইনাস হয়ে গেল 120 ডিগ্রি। থিটা সমান হবে 120 ডিগ্রি বাই 2 মানে 60 ডিগ্রি। ও তাহলে এটাও 60, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। যদি তাহলে একটা ত্রিভুজের তিনটে কোণ সমান হয় তাই কি বলা হয়? তা হচ্ছে সমবাহু ত্রিভুজ। অর্থাৎ তিনটে কোণ সমান হলে তিনটে বাহু সমান হবে, তার মানে এটা যদি আর হয়, এটা যদি আর হয়, তাহলে এটাও আর হবে। তার মানে এখানে সরণ কত হলো? এখানে বস্তুর সরণ হলো আর। এবার অনুপাত সরণ ভাজিত দূরত্ব। এই সরণ আর দূরত্বের অনুপাত হবে আর বাই পাই আর বাই 3। 3টা উপরে উঠে গেল, 3r ভাজিত কত হবে? পাই আর। আর আর ক্যান্সেল হয়ে গেল, আনসার হবে 3 ভাজিত পাই। ব্যাস। খুব ভালোভাবে অঙ্ক জানা থাকলে কিন্তু ফিজিক্সের যে কোনো প্রবলেম করা খুবই সহজ। শুধু একটাই কন্ডিশন, অঙ্কটা ভালো করে জানতে হবে, ব্যাস, তাহলেই ফিজিক্স সুন্দর হবে। ঠিক আছে, তাহলে এবার যে কোশ্চেনটা আমি বলবো সেটা হচ্ছে এই সমস্ত কোশ্চেন একটা শর্টকাট দিয়ে করা যায়, সেই শর্টকাটটা বের করব। তো চলো কোশ্চেন নাম্বার আমরা 4-এ চলে যাই। 4 নাম্বার কোশ্চেন, এটাই হবে আমাদের শেষ কোশ্চেন আজকের ক্লাসের। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোশ্চেন নাম্বার 4। ভালো করে দেখবে, একটা বস্তু একটা বৃত্তাকার অংশে যাচ্ছে। কোণটা কত হবে? না, কোণটা হবে এখানে, কোণটা বলে দেওয়া আছে এখানে থিটা। যা, আর কোনো ভ্যালু দেওয়া নেই। এই কোণটা প্রথম যে অঙ্কটা করেছিলাম বৃত্তাকার, প্রথমটাতে ছিল এই কোণটার মান 180 ডিগ্রি, দ্বিতীয়টায় এই কোণটা ছিল 90 ডিগ্রি, 3 নম্বরে এই কোণটাই ছিল 60 ডিগ্রি। এবার এটা থিটা দেওয়া আছে, তাহলে কী হবে না, যদি আমি এটার উত্তর বের করতে পারি, তারপর যদি প্রথম কোশ্চেনে যে উত্তরটা পাবো থিটার ভ্যালু 180 বসিয়ে দিই, প্রথম কোশ্চেনের আনসার পেয়ে যাব। থিটার ভ্যালু 90 ডিগ্রি বসিয়ে দিলে দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাব। থিটার ভ্যালু 60 বসিয়ে দিলে তৃতীয় আনসার পেয়ে যাব। তো এটাই হবে আমার এই সমস্ত প্রশ্নের মধ্যে, এটা হচ্ছে জেনারেল একটা কোশ্চেন। এখানে সরণ সেটা হচ্ছে প্রাথমিক বিন্দু থেকে অন্তিম বিন্দু পর্যন্ত এই যে লাইনটা পাবো এটা হচ্ছে সরণ, আর এই যে বাঁকা লাইনটা এটা হচ্ছে দূরত্ব।
কি বের করব? প্রথমে দূরত্ব বের করি। দূরত্ব কত হবে? একটু আগে যেটা বললাম, দূরত্ব বের করার জন্য আমাকে করতে হবে, প্রথমে দেখতে হবে যে এখানে টোটাল বৃত্তটাকে কটা ভাগে ভাগ করা হয়েছে। তো দেখো টোটাল বৃত্তের যে কোণটা কত হয়, কি বললাম যে কত ভাগে ভাগ হয়েছে বুঝবো কিভাবে না, কতগুলো ভাগে ভাগ হয়েছে সেটা বোঝার জন্য আমাকে করতে হবে, সেটা হচ্ছে আমাকে এটাকে পুরো ভাগ করে নিতে হবে। মানে এখানে এটা করতে হবে, সেটা হলো যে আমার কোণটা কত, থিটা, আর মোট কোণ কত হয় 360 ডিগ্রি। আমি ডিগ্রিতে না লিখে রেডিয়ানে লিখলে 2 পাই। তাহলে এখানে এটা হচ্ছে আমার ফ্র্যাকশনটা যেখানে ভাগটা হয়েছে, মানে থিটা কোণ হচ্ছে কোণটা বাই 2 পাই। যেন ওখানে করেছিলাম 60 ডিগ্রি বাই 360 ডিগ্রি, এখানে তেমনি থিটা বাই 2 পাই। তো এবার এটা দিয়ে কি করতে হবে না, এটা দিয়ে করতে হবে ভাগ, ঠিক আছে। তাহলে থিটা বাই 2 পাই অংশ। এবার তাহলে মোট দূরত্ব কত হয় না, পরিধি যেটা হয় সেটা হয় 2 পাই আর, এটা হচ্ছে থিটা বাই 2 পাই অংশ। তো পরিধির থিটা বাই 2 পাই অংশ, 2 পাই কেটে গেল, দূরত্ব হয়ে গেল আর থিটা। ব্যাস, দূরত্ব যদি আর থিটা হয়, সরণ কত? দেখো সরণ বের করি কিভাবে। সরণ বের করার জন্য আমি কি করব না, এই থিটাটাকে ভাগ করে দিচ্ছি। এই শীর্ষবিন্দু থেকে আমি এর উপর একটা লম্ব আঁকবো, তার মানে ওপরের কোণটা হয়ে গেল থিটা বাই 2, নিচের কোণটা হয়ে গেল থিটা বাই 2। ভালো করে দেখবে এখানটা, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর। ওপরের যে ত্রিভুজটা পাচ্ছি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যার এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা এখন বাদ দিলাম। এইটা হচ্ছে লম্ব, লম্বটাকে আমি এল লিখছি। যদি ওটা লম্ব হয় তাহলে আমি ত্রিভুজ থেকে লিখতে পারি লম্ব বাই অতিভুজ আর সমান সাইন এই কোণটা, মানে থিটা বাই 2। তার মানে লম্ব সমান হবে আর সাইন থিটা বাই 2। কিন্তু আমার সরণ কোন বিন্দু থেকে কোন বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দু। এটা যদি এল হয় তাহলে এটাও কত হবে এল, তার মানে সরণ কত হচ্ছে 2l। তাহলে সরণ এখানে লিখব আমরা 2l, অর্থাৎ সরণ সমান 2 আর সাইন থিটা বাই। তাহলে অতএব এখানে সরণ বাই দূরত্ব, এই অনুপাতটা কত হবে, সরণ হচ্ছে 2 আর সাইন থিটা বাই 2, দূরত্ব হচ্ছে আর থিটা, আর আর কেটে গেল, সাইন থিটা বাই 2 বাই থিটা। আর এই 2টাকে নিচে নামিয়ে দিচ্ছি মনে রাখার সুবিধা। কি হলো, সরণ আর দূরত্বের অনুপাত হবে সাইন থিটা বাই 2 বাই থিটা বাই 2, ঠিক, সাইন থিটা বাই 2 বাই থিটা বাই 2। এবার 1 নম্বর কোশ্চেনটা খুলে দেখো। 1 নম্বর কোশ্চেনে আমার যেটা ছিল সেটা ছিল যে একটা অর্ধবৃত্তাকার পথে গেছে, অর্ধবৃত্তাকার পথ কেন্দ্রে কত কোণ উৎপন্ন করেছে, 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কত, পাই। তাহলে সেক্ষেত্রে সরণ আর দূরত্বের অনুপাত কত হবে, সাইন পাই বাই 2 বাই পাই বাই 2। সাইন পাই বাই 2 1, তো 1 বাই পাই বাই 2 ইকুয়াল টু 2 বাই পাই। ব্যাস, উত্তর মিলে গেল। দ্বিতীয় ক্ষেত্রে থিটা সমান ছিল 90 ডিগ্রি, তো বসিয়ে দাও এখানে সাইন 90 ডিগ্রি, সাইন
সাইন 90 ডিগ্রি মানে এটা 45 হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে 90 মানে π/2 π/4 হয়ে যাবে। এবার দেখো সাইন 45 মানে হচ্ছে 1/√2 বাই π/4 সমান 1/√2 ইন্টু 4/π। 4কে √2 দিয়ে ভাগ করলে 2√2 বাই পাই। দেখে নাও 2 নম্বর প্রশ্নের উত্তর কী ছিল? 2 নম্বর কোশ্চেন তার উত্তর ছিল 2√2 বাই পাই। 3 নম্বরটা বসিয়ে দেখবে, আনসার মিলে যাবে। তাহলে এটা হচ্ছে আমার মাস্টার ফর্মুলা, যে সরণ আর দূরত্বের যে অনুপাত সেটা হবে sin θ/2 বাই θ/2, আর এখানে বসিয়ে দিলে উত্তর পেয়ে যাব। তো এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস। এই ক্লাসটার পর আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে গতির যে সমীকরণ আসবে, মানে সেটার জন্য যা যা লাগবে সেটা হচ্ছে কি দ্রুতি, বেগ, ত্বরণ, এই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। আর নেক্সট ক্লাসের ভিডিও যখন দেব তখন যাতে নোটিফিকেশান আসে তার জন্য কি করতে হবে, সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস। থ্যাংক ইউ।